জনাব শহীদুল আলম তিনি একজন আলোকচিত্রী। আমি তাকে ছবি শহীদুল বলে ছোট করতে চাই না বা ঠাট্টা হচ্ছে তাকে নিয়ে। তো তিনি যেন নিরাপদে যেতে পারেন বা তিনি এত বড় ভালো একটা কাজ করছেন, আল্লাহ তাকে মানে জেহাদে কুল্লিয়া করার তৌফিক দান করুন, তাকে শেফা দান করুন, তিনি যেন ফিরে আসতে পারেন, এই ধরনের কথাবার্তা বলছে। আর এই ভদ্রলোক বয়স্ক মানুষ, তিনি কত বয়স হবে আমি তাও তো বলতে পারবো না। তো এই বয়স্ক মানুষ শারীরিকভাবে সুস্থই আছেন। তিনিও একেবারে শিশুদের মতো, হাসনাত, সার্জিস, নাহিদদের মতো একটার পর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, একটার পর একটা ভিডিও আপলোড করে যাচ্ছেন, সেখানে কি খাচ্ছেন, কি দেখছেন, পুরো বিষয়গুলো হাস্যকর, একেবারে হাস্যকর। আর এই বিষয়গুলোকে নিয়ে প্রথম আলোর গ্রুপ, মানে যারা এই বাংলাদেশের নানা রকম অঘটন ঘটায় অনেক দিন থেকেই, সেই 96-র পর থেকে প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এরা নিজেদেরকে কিং মেকার, মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হয় মনে করে, এবং এদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। এবং এদের প্রতি আপনি আওয়ামী লীগের ক্ষোভ ছিল, পিনাকি, ইলিয়াসদের ভীষণ রকম ক্ষোভ ছিল, জিয়াফত জবাই করার মানে ওকে তার সামনে জিয়াফত করার চেষ্টা করেছে, কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক্স কখনো পরিবর্তন হয়নি। এবং এরা একসময় যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব প্রমোট করেছেন, এখন ইউনূসের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ইউনূসে তাদেরকে পোষে না, তাদেরকে জিজ্ঞাসা করে না, আর তারাও ইউনূসকে পোষে না। তো কাজেই ইউনূস সাহেবকে একটা শিক্ষা দেওয়ার দরকার, আর সেই শিক্ষা দেওয়ার জন্য তাদের বিকল্প নেতা বানানো দরকার, এবং সেই নেতা এখন তারা শহীদুল আলম সাহেবকে বানানোর চেষ্টা করছেন। তো ইউনূস সাহেবকে আমি যতটুকু জানি, ইউনূস সাহেব বা আগে প্রথম আলো যাদেরকে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা যাদেরকে প্রমোট করেছে, তারপরে এই যে আরেকজন উপদেষ্টা আছেন জ্বালানি উপদেষ্টা, মানে এরা সবাই প্রথম আলো গ্রুপ। তো সেই প্রথম আলো গ্রুপের মধ্যে যাদেরকে তারা সিলেকশন করেছে তার মধ্যে একেবারে মানে নিম্ন সারির হলো শহীদুল আলম। তো উপরের সারির যারা আছে তাদের যদি এই গত 14 মাসে পাহাড় সমান ব্যর্থতা থাকে, পাহাড় সমান দুর্নীতি থাকে, অনিয়ম থাকে, এবং একটার পর একটা নিজেরা হতাশার মধ্যে পড়ে পুরো জাতিকে তারা যদি হতাশার মধ্যে ডুবাতে মানে মোটামুটি ডুবিয়ে দেওয়ার জন্য যারা পুরো একেবারে রেডি হয়ে আছে, তো সেক্ষেত্রে শহীদুল আলমের মতো মানুষ বা তার সাথে অন্যান্য যারা থাকবেন প্ল্যান বি বা বি সেট, তাদের দ্বারা আমাদের কতটা ক্ষতি হতে পারে এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞান দরকার। ধরুন ফুটবল মাঠে খেলতে নামে, তো সবচেয়ে ভালো প্লেয়ারটাকে আগে নামানো হয়, আর হাতে রাখা হয় যে কোনো কেউ যদি আহত হয় তাহলে তাকে প্রক্সি দেওয়ার জন্য। তো এখন এই যে বর্তমান ডিপ স্টেট যদি এখানে কিছু হয়ে থাকে, ম্যাটিকুলাসলি কিছু যদি হয়ে থাকে, এদেরকে যদি কেউ আবার সরাতে চায়, সরিয়ে তার জায়গায় যদি প্রতিস্থাপিত কোনো কিছু হয়, এটার পরিণাম ভালো হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিউ ইয়র্ক টাইমস কি বলল, তারপরে ওয়াশিংটন পোস্ট কি বলল, ইকোনমিস্ট কি বলল, আর সেটা নিয়ে আমরা বাংলাদেশের লোকজন যারা আছে খুব লাফালাফি করলাম, এটা আমার কাছে ভালো মনে হয় না। 2 নম্বর হলো যে প্রথম আলো কি বলল, অমুক ডেইলি স্টার কি বলল, এদের নিজেদের যারা সম্পাদক মালিক তাদের 6 ধারের 9 দান নেই। মালিক পক্ষ এর সংসার ছিল না, ঘর ছিল না, দুর্নীতির মামলায় মানে শেষের দিকে ছেলে মেয়েদের গণ্ডগোলের কারণে গ্রামে গিয়ে এই লতিফুর রহমান তিনি মারা গেছেন, এবং সে মারা যাওয়ার পর তার সন্তানেরা একে অপরের বিরুদ্ধে যেভাবে হত্যা মামলা করেছে, যা কিছু করেছে, তো সেই মালিকের পত্রিকা কি ভালো হতে পারে? এখানে সম্পাদক মিস্টার মতিউর রহমান আছেন। মতিউর রহমান তার ছেলে কি করে, তার মেয়ে কি করে, তার ওয়াইফ কি করে, ওখানে আনিসুল হক আছে, তার ফ্যামিলির খোঁজ নিয়ে দেখেন, কোথায় নিয়ে দেখেন, দেখেন তো কোথাও গিয়ে একটু মানে রেসপেক্ট করার মতো, অনুসরণ করার মতো কি কি জিনিস সেখানে আছে। এখন তারা আপনাকে একজনকে বললো যে এ নায়ক, আর আপনি তাকে বললেন নায়ক। তারা একজনকে বললো এ খারাপ, আর আপনি যেমনি খারাপ হয়ে গেলেন। তো এই যে বাঙালির যে মন মানসিকতা, একই অবস্থা ওই দেশের বাড়ি থেকে ইল্লু পিঙ্কুর নাম আসে, মানে পিনাকি ইলিয়াসের নাম আসে। এখন বলেন তো এই ইল্লু পিঙ্কু এদের কাছে আপনারা নিজেদের প্রিয়, মানে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি এই দুজনের কাছে জমা রাখবেন, যে আপনাদের অ্যাকাউন্টে জমা রাখবেন, কে রাখবেন বলেন তো? আপনাদের প্রিয় সন্তান, ধরেন আপনার একটা কন্যা আছে, স্ত্রী আছে, এদের কাছে আমানত রাখবেন। কয়দিনের জন্য আমানত রাখবেন? 1 সপ্তাহের মধ্যে আমানত রাখবেন। এদের কাছে একটা গোপন কথা বলবেন, এদের কাছে একটা বুদ্ধি নেবেন। দেখুন তো সারা শরীরের পা থেকে মাথা পর্যন্ত
এদের কোথাও সফলতার কোনো চিহ্ন আছে কিনা, এদের চুল, এদের নাক, এদের ঠোঁট, এদের গায়ের রং, মানে কোনো কিছুর মধ্যে অনুসরণযোগ্য কিছু আছে কিনা, স্বাভাবিকতা আছে কিনা। যদি তা না থাকে তাহলে তারা কাউকে ভালো বললে সে ভালো হয়ে যাবে, মন্দ বললে মন্দ হয়ে যাবে। আমি যে সেটা উদাহরণ দিলাম, ঠিক একইভাবে শহীদুলকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার মধ্যে বা ঘটনার পেছনে যে কি আছে, যতদিন পর্যন্ত বাঙালি এগুলো অনুধাবন করতে না পারবে ততদিন পর্যন্ত সিআইএ, মোসাদ, রয়ের অভিশাপ, আইএসআইয়ের অভিশাপ আমাদের মাথার উপর থেকে যাবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।